অপরূপা অভাগী সত্যি অনেক ভালোবাসি। লং টাইম এগো, এত লং যে তখন টাইম শুধু বড়লোকের দেয়ালে শোভা পেত। যখন সময় বুঝতো ছায়া দেখে আর মসজিদে যখন আজান দিত। এত লং যে তখন টিভিতে রং চলেনি, তাই তো বলতো সাদা কালো টিভি। আর 20 টাকা নিয়ে বাজারে গেলে সে কিনতে পারতো সবই। হ্যাঁ, আমি বলছি 90s কথা, যখন সময় ছিল ভিন্ন। আর বলছি সেই সময়ের এক অপরূপা অভাগীর কথা, যে কখনো ভাবেনি নিজের জন্য। টানা টানা চোখ ছিল, উস্কো শুষ্ক চুল ছিল, সাজে কিভাবে জানতো না, তবুও যেন হুর ছিল। যৌবন চৌকাটে পা দিচ্ছে, আর বলে না কিছু মেয়ে বয়সের আগে বড় হয়। হ্যাঁ, ওটা সেই ছিল। পরিবারটা একটু বড় ছিল, 2 ভাই 2 বোন। কিন্তু বড় বোনটার বিয়ে হয়েছে। বড় বোনের বিয়ের পর সংসারে অভাব অনেক। বাবা মার বোঝা হিসেবে এখন সেই রয়েছে। তখন সময়টা এমন ছিল, সবার ঘরেই অভাব ছিল। সব কিছু থাকলে সবার ঘরে ভাতের খুব সংকট ছিল। অভাগী কোনোদিন ভাত পেত, কোনোদিন না খেয়ে ঘুমাতো, ক্ষুধা পেটে ঘুমাতে পারত, কারণ তার অভ্যেস ছিল। অভাগীর তো ভাগ্যের দোষ, ভাগ্য দোষে স্কুলটা অনেক দূরে, কিন্তু প্রতিদিন স্কুলে যেত বাড়ির সকল কাজকাম সেরে। স্কুল থেকে এসে বিকেল পর্যন্ত ছাগল চড়াতো, বান্ধবীদের সাথে কোনো গাছতলায় বসে। বিকেলবেলায় দুধ নিয়ে বাজারে যেত, আর সন্ধ্যা করাতো দুধের দর কষে। তো এক দুপুরে ছাগল চড়াচ্ছে, একজন বলল, পাশের গ্রামে একজন টিভি কিনেছে, কে কে যাবি? বাক্সের ভেতর মানুষ হাঁটছে, চলছে, কথা বলছে, এর নাম নাকি বাংলা ছবি। সে জানতো তার ছাগলগুলো বিকেল গড়ালে বাড়িতে যাবে, তাই ছাগল ছেড়ে সেও গেল। কিন্তু সে জানতো না তার এই ধারণা অনেক বড় ভুল ছিল। সেই বাড়ির বারান্দায় বসে ছবি দেখছে, দেখতে দেখতে যে কখন নেমেছে সন্ধ্যা। এদিকে তার মা তাকে খুঁজে না পেয়ে শুরু করেছে কান্না। এক মিলে কাজ করতো তার বড় ভাই বাড়িতে এসে শুনে ছাগল নাই, তার বোনও নাই। দৌড়ে সে খুঁজতে গেল, ছাগল পেল, কিন্তু অভাগীকে পাগলের মতো খুঁজছে, হাজার হলেও বড় ভাই। অভাগী হঠাৎ দেখে বাইরে অন্ধকার, আর কিছু না দেখেই দৌড় দিল। বাড়িতে এসে মা বকা শুরু করেছে, আর বড় ভাই হাতে লাঠি নিয়ে আসছে, কারণ অনেক রাগী ছিল। তার ভাই তাকে সেদিন এমন মেরেছিল, তাকে দেখলেই শরীর কাঁপতো, আর তার সামনে মুখে কথা এতো না। এরপর এভাবেই দিন যাচ্ছে। দুঃখ ছিল, কিন্তু মনে কষ্ট ছিল না। এর মাঝেই তার বড় ভাইয়ের ডিভোর্স হয়, কারণ বউকে নাকি মারতো খুব। দেনমোহরের টাকা শোধ করতে বিক্রি করে গরু ছাগল যা ছিল সব। পরিবারে তো অভাব ছিল, এবার দুর্ভিক্ষও এলো। সংসারের খরচ বহন করতো যে গাভীর দুধ, এবার সেটাও গেল। অভাগীর না খেয়ে ঘুমানোর অভ্যেস ছিল, কিন্তু বাঁচার তো ছিল না অভ্যেস। তাই নানি বলল, আমার বাড়িতে থাকবি, খাবি, কাজ করবি, বিয়ের সময় একটা আংটি পাবি, আর কি চাস? নানির বাড়িতে গেল। এখানে কাজের আরও বেশি চাপ, কারণ সে তো চাকরানি। সব চাপ সহ্য করেই থাকতো। সে তো অভাগী, নয় কোনো রাজরানী। তখন তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রীতি ছিল। ধীরে ধীরে যৌবন চৌকাট থেকে ঘরে এলো, কিন্তু ঘরে বিয়ের কথা তুলেই না, কারণ যৌতুক দেওয়ার মতো কি টাকা ছিল? নানা যখন তখন টাকা দিত, সেগুলো জমিয়ে অভাগী একটা ছাগল নিল। নানা ফেরেস্তা হলেও নানির ততটা সুবিধা ছিল না, তাই কিছুদিন পর বাড়ি ফিরে গেল। একদিন বড় বোনের মেয়ের সাথে ছাগল চড়াচ্ছে, তার থেকে 2-3 বছরের ছোট, তার মানে বান্ধবী ছিল, আর তার সাথে সব কথাই হতো। সেই সময় রাস্তা দিয়ে এক সুন্দর যুবক যাচ্ছে, মুখে হাসি, কি সুন্দর আঁচড়ানো চুল। অভাগীর দিকে তাকিয়ে সে করল মস্ত বড় ভুল। অভাগীকে একবার দেখেই সেই যুবক তার রূপে গেল হেসে। অভাগীর ভাগ্য না থাকলেও রূপ আছে, আরও বাড়ত যখন কথা বলতো হেসে। সেই যুবক নিজের বাড়িতে গিয়ে বলল, ওই মেয়েটাকে লেগেছে ভালো। এখন তো ভালো লাগলে প্রেম করা লাগে, কিন্তু তখন কি এসব ছিল? একদিন অভাগীর বাড়িতে কিছু লোক এসে বলল, আমাদের ছেলের আপনার মেয়েকে পছন্দ হয়েছে, কথা বাড়াই যদি বলেন। আপনাদের বাড়িতে তো আমরা এলাম, এবার আমাদের বাড়িতে চলেন। মেয়ের বাবা ভাই ছেলের বাড়িতে গিয়ে অবাক বাড়িটা দেখে। ইটের বাড়ি, রং করা, পুরো বাড়ি প্রাচীরে ঘেরা। এমন বাড়ি সেই সময়ে
একটাও নেই লাখে। যেখানে ছেলে রাজি, ছেলের পরিবার রাজি, মেয়ের পরিবারও রাজি। ছেলের পরিবার বলল, আমাদের ডিমান্ড পূরণ করলেই ডাকি কাজে। অনেক কথার পর কথা হলো, 2 ভরি স্বর্ণ, 20,000 টাকা এসব কনে পক্ষ দেবে, আর সামনে মাসের এত তারিখে বিয়ে পাকা। এরপর থেকে অভাগী সবসময় চুপচাপ থাকে, মনে হয় তার কথাই ভাবে, আপন করে পাবে যাকে। সেই রাজকুমারের ঘরে যাব, তাকে আপন বানাবো। যতই কষ্ট হোক না কেন, তার প্রাসাদে আগলে রাখবো। জানি না কেমন হবে তার ব্যবহার, আর কেমন হবে সেই। যেমনই হোক, হয় বদলে দেব, না হয় তার মতো বানাবো নিজেকে। এতদিন মনে কাউকে রাখিনি, জীবনে কোনোদিন কাউকে সেভাবে দেখিনি। জীবনে তো কষ্টের কবিতা অনেক লিখেছি, কিন্তু প্রেমের কবিতা লিখিনি। প্রেম কি আর কেমনে হয় এটা তো কোনোদিন ভাবি নাই, কিন্তু আজ কারো কথা খুব ভাবতে মন চায়। এর মানে প্রেম এটাই। আজ বাতাসে আলাদা সুগন্ধ ভাসছে, গাছে পাখিরা ধরেছে নতুন সুর। সবকিছু এখন আলাদা লাগছে, মনে করাচ্ছে শুধু কথা তার। জানি দুঃখের পরে সুখ আছে, এবার মনে হয় সুখ এলো। ভবিষ্যৎ তো সবসময় অজানা। অভাগীর ভাগ্যে কি সত্যি সুখ ছিল? অভাগী যেটাকে সুখ ভেবেছে সেটা ছিল চোরাবালি। সেটা বলার আগে এই গল্পের মহানায়ক আমাদের হিরোর জীবনী আগে বলি। তো একটা ছোট্ট ছেলে, যার বাবা খুব অল্প বয়সে মারা যায় আর মা দ্বিতীয় বিয়ে করে। তাই সেই ছোট্ট ছেলেটির শৈশবের গল্পগুলো লেখা হয় চাচার ঘরে। চাচার বাড়িতে থাকার কারণে সেরকম আদর ভালোবাসা কোনোদিন পায়নি। জমিদার বংশের ছেলে হলেও জমিদার হওয়া কোনোদিন হয়নি। লেখাপড়া বা জ্ঞানের আলোতে আলোকিত হতে দেয়নি, আর চাকরের মতো করতো কাজ। বড় হতে হতে তার সব সম্পত্তি হারিয়ে গেল, আর তাতে তার আপনজনেরাই করছিল রাজ। ছোট্ট থেকে সে হাল বাইতো, খেতে কাজ করত, নদীতে মাছ ধরতো। তাই হাত যেহেতু ছিল, ভাতের অভাব ছিল না। আর বাবার বসত বাড়িটা ছিল, আরও কিছু জায়গা জমিন ছিল। তাই বিয়ের জন্য কনে খুঁজতে বেশি কষ্ট করতে হলো না। মেয়ে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এখনকার সময় তেমন হলে হয়তো উড়তো আকাশে। সংসার সুন্দরভাবে সেজেছিল, তারা ভাসছিল জান্নাতের বাতাসে। জীবনে সব হারিয়ে যখন জীবনসঙ্গী পেল, জীবনটা পুরোই পাল্টে গেল। স্বপ্ন দেখার সঙ্গী পেল, গল্প করার বন্ধু হলো, ভালো ঘুম হওয়ার স্বপ্ন এলো। জীবন এ জগতে জান্নাত হয়ে গেল। ধীরে ধীরে সেই দুজনের নিরে আরও এলো 6টা পাখি। এবার দুজনের জুটিটা 3 ছেলে 3 মেয়ে নিয়ে হলো সুখী এক পরিবার। ঘরে খাওয়ার মানুষ বাড়লো, খাউন কমলো, তবুও দিন চলেই যেত। তখন ভাত কম ছিল, কিন্তু মাছ মাংসের অভাব ছিল না। তাই ভাত ভরপুর না হলেও বাকি সব খেত। সময়টা হলো 1985, 12 নভেম্বর। তাদের ঘরে ছেলে সন্তান এলো একটা আরও। হ্যাঁ, এটাই হলো এই গল্পের মহানায়ক আর আমার লাইফের রিয়েল হিরো। এতক্ষণ যার কথা বললাম তিনি হলেন আমার দাদা, আমার জীবনে হারিয়ে ফেলা সেই সেরা মানুষটা। আমার হিরোকে বড় করতে গিয়ে যিনি উৎসর্গ করেছিলেন পুরো জীবনটা। ঘরে আরেকটা সন্তান এলো, সবাই বলল আর একটা খাওয়ার মানুষ এলো। অনেকে আবার বলল ছেলে মানুষ শুধু খাওয়ার হয় না, খাওয়ানোরও মানুষ এলো। এতগুলো মানুষ বাড়িতে, এখন তো কিছু করা লাগবেই। নিজে না খেয়ে থাকা যাবে, কিন্তু সন্তানদের তো খাওয়ার লাগবেই। তাই সে এখন বেশি কষ্ট করত। দিনে খেতি করলে আবার রাতে মাছ ধরতো, সাথে বড় ছেলেমেয়েরা সাহায্য করত। তাই জীবন কষ্টের ভেতরেও ভালোই চলতো। কিন্তু কথা হলো, জীবনটা যদি এতই সোজা হতো তাহলে এই গল্পটা লেখার লাগতো না। আর গল্প যদি কল্পনা হতো তাহলে বাস্তব বলতে কিছুই থাকতো না। সেই সময়ে দুটো জিনিস বেশি খারাপ ছিল, এক জুয়া, দ্বিতীয়টাও জুয়া। তার সব ছেলেদের ধরে জুয়ার নেশা, আর কেউ কেউ সাথে উড়াতো বিড়ির ধোয়া। ছোট্ট ছেলে দুটো বড়দের দেখা দেখি জুয়ায় আসক্ত হয়ে যায়। পরবর্তীতে বড় 2 ভাই কাজে ঢুকে ভুলে গেলেও ছোট্ট দুটা জুয়ার ভেতরেই রয়ে যায়। আমাদের হিরো সবচেয়ে ছোট্টটা সারাদিন বন বাজারে ঘুরে বেড়াতো, আর রাত্র হলে ঘরে কমই দেখা যেত। কোন গাছে পাখি বাসা বেঁধেছে, কোন বা বনে যেন আজ বাচ্চা পাড়া লাগবে, সারাদিন কাজ এটাই। সাথে কিছু অসৎ সঙ্গের কারণে শেষে মনটা ঢুকেছে জুয়াই। আর একটা জিনিস হলো, মানুষের যদি স্বপ্ন আর লক্ষ্য না থাকে তাহলে জীবনটা যায় ধ্বংসের দিকে। আর বাবা যখন দেখে ছেলে ধ্বংসের পথে, তাই অনেক সময় বাড়িতে ঢুকতে দিত না, আর খেতেও দিত না তাকে। মা মমতাময়ী, তাই স্বামীর কাছ থেকে লুকিয়ে খড়ি ঘরে নিয়ে যেত ভাত। কারণ বাবা তো অনেক রাগী, তাই বেশিরভাগ সময় খড়ি ঘরে কাটাতো সারা রাত। আবার কখনো বন্ধুদের সাথে জুয়ার আসরে জুয়া খেলেই সময় কাটাতো। সে পরিশ্রমী অনেক ছিল, কিন্তু দিনে কামালে রাতে জুয়ার আসরে উড়াতো। ধীরে ধীরে বড় হয়, কিন্তু বড় হয় বাবার অবাধ্য সন্তান হয়ে। ছাড়তে চেয়েও পারেনি, কারণ সঙ্গদোষ। আর লাভের আশায় যা থাকতো সব আস্ত দিয়ে। সময়ের গতিতে তারা 4 ভাই 4 বোন বড় হয়ে যায়। বড় ভাইয়েরা সময় আর টাকার মূল্য বুঝে জীবনটা আলাদাভাবে সাজায়।
ধীরে ধীরে বোনেদেরও বিয়ে হয়, সবার রাস্তা সোজা হয়ে গেল, কিন্তু তার রাস্তাটা এখনো এলোমেলো। বাবার সব ছেলে মেয়েদের জীবন সাজাতে সর্বশান্ত হয়ে যায়, এখন শুধু তার ছোট্ট ছেলের জীবনটাই অগোছালো। আমাদের হিরো একদিন এক বন্ধুর সাথে সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছে। এমনিতে তো দেখতে হিরোর মতোই, সেদিন সেই সময়ের সালমান শাহ মনে হচ্ছে। সেদিন বন্ধু সাইকেলে যেতে যেতে কিছু একটা হারিয়ে ফেলে, আর সেটা তার মনটা একটা পরীকে দেখে আর দেখতেই থাকে, যখন পর্যন্ত না তার সাইকেলটা না দেখার দূরত্বে যায় না চলে। যদিও সেটা পরী না, কিন্তু পরীর চেয়ে কমও না। সেই অপরূপা তার এক বান্ধবীর সাথে চড়াচ্ছিল ছাগল। তার সেই পরীর মতো রূপ আমাদের হিরো বাবার অবাধ্য রাজাকে করে ফেলে পাগল। সেই অবাধ্য ছেলেটা ভাবতে শুরু করে যে ভবিষ্যৎ তো দূরের কথা, নিজের জীবন নিয়েও ভাবেনি। ভৌতিক কাণ্ড অনেক ঘটেছে, তবুও খড়ি ঘরে খড়ির সাথে ঘুমিয়ে ভূতের স্বপ্ন দেখেনি। ভৌতিক কাণ্ড বলতে একবার এক রাতে তার এক বোনের সাথে বাবাকে দূরের এক বিলে ভাত দিতে গিয়েছিল। আসার সময় আখের খেতে আখ চুরি করতে গিয়ে মাথাহীন মানুষের তারা খেয়েছিল। এখন সেটা মানুষও হতে পারে যে তার আখের ক্ষেত পাহারা দিচ্ছিল এমন সেজে। এই ঘটনার পর তার বোন ঘর থেকে বেরিয়ে হতো না রাতে, কিন্তু তাকে রাতে ঘরে পাওয়া যেত না খুঁজে। আর একদিন তার এক বড় ভাই বলে, তোকে 10 টাকা দেবো, রাতে হাট পুকুরের চারিপাশ দিয়ে আসতে পারবি ঘুরে। সেই হাট পুকুর এমন ছিল, দিনে এক সাইডে বাজার লাগতো, আর এক সাইডে দিনেও একা যেতে গেলে যেতে হবে জীবনের মায়া ছেড়ে। কারণ সেই সাইডে অনেক বড় নিঝুম জঙ্গল, দিনেও রাতের মতোই থাকে। তার চেয়ে বড় কথা, সেদিকে কবর অনেক। সেই দিকে রাত্রেবেলা 10 টাকার জন্য যেতে সে ভাবেনি অনেক। সেই অবাধ্য ছেলেটি এখন রাত জাগে, খেলায় না, সেই মেয়েটির কারণে। ভাবছে তাকে যদি পেয়ে যেতাম তাহলে আর কিছুই লাগতো না জীবনে। কথাটি বড় বোনের সাথে শেয়ার করে, আর কয়দিন পরে গার্জিয়ানদের সাথে সেই মেয়ের বাড়িতে হাজির হয়। বিয়ের কথা শুরু হয়, অবশেষে সেই স্বপ্নের পরই অপরূপা অভাগীর সাথে বিয়ে হয়ে যায়। এবার সে ভাবলো সব কিছু ছেড়ে দিয়ে সংসারে দেবে মন উজাড় করে। আগের সে অগোছালো না, ডিসিপ্লিনযুক্ত জীবন দেবে উপহার তারে। কিন্তু সঙ্গ এমন একটা জিনিস, যার কারণে ডুবন্ত লোহাও সাগরে থাকে ভেসে। ভালো হতে যেও ভালো হতে পারেনি, যার জন্য অন্য একটা মেয়ের জীবন কিছু সময়ের জন্য জাহান্নাম হয়ে গেছে। অনেক সময় আমাদের জীবনে এমন সময় আসে মনে হয় এর চেয়ে ভালো কিছু হয়ই না, কিন্তু সময় গেলে বোঝা যায় এর চেয়ে খারাপ কিছু আর ছিলই না। এটা তার সাথে হয়েছিল। অল্প বয়সে বাবা বিয়ে দিয়ে দিল, শ্বশুরবাড়ি অনেক বড় লোক, সবাই ভাবলো অভাগীর জীবনে এবার সুখ এলো। সব মেয়ে চাই স্বামীর বাড়িটা সাজিয়ে রাখবো বিয়ের পরে। সেও চেয়েছিল, কিন্তু জানতো না সে যাচ্ছে কোন ঘরে। তার রূপ এমন ছিল, কল্পনা রাজ্যের ফুলপরীর মতন ছিল। ফুলপরী তো কল্পনায় আছে, কিন্তু সে বাস্তবেই ছিল। আল্লাহ যেমন রূপ দিয়েছে তেমন দিয়েছে গুণ, যেন বানানোর সময় ভালো সবকিছুই দিয়েছে তাকে। সুখ ছিল না, সবাই ভাবলো এবার এটাও পেয়ে যাবে, কিন্তু ভবিষ্যৎ দেখেছে তাকে। সময়টা 90 দশকের একটু পরের, যখন যার ঘরে টিভি সে নিজেকে হলের মালিক ভাবত। টিভি চালু করলে বারান্দায় মানুষ ভর্তি, তাই বেশিরভাগ সময় দরজা বন্ধ রাখত। সেই সময় অভাগীর শ্বশুরের বাড়িতে রঙিন টিভি, তাহলে বোঝাই যায় কত বড় লোক। অনেক সময় সেটাও ভুল হয় যেটা ঘটতে দেখেছে নিজের চোখ। বিয়ের আগে দেখানো হয়েছে বিল্ডিং বাড়ি, কিন্তু নতুন বউকে নিয়ে গেল মাটির ঘরে। নতুন বউ বুঝতেই পারছে না কি হচ্ছে কেমন করে। পরে বুঝলো যে বাড়ি দেখিয়ে বিয়ের কথা পাকা করা হয়েছে সেটা তার ভাসুরের বাড়ি। যেখানে তোলা হয়েছে এটা তার জামাইরও না, তার শ্বশুরের বাড়ি। যাই হোক, অভাগীর মানিয়ে নেওয়ার গুণ ছিল, তাই মেনে নিল। শ্বশুরের সম্পদ বড় ভাইয়েরা ভোগ করেছে, কিন্তু তার ভাগ্যে শ্বশুর শাশুড়ি তো ছিল। বিয়ের পর 2 সপ্তাহ ভালোই গেল, পরে শুরু হলো আসল খেলা। এবার স্বামী তো সংসারের হাল ধরেইনি। শাশুড়ি বলল, তোমরা আলাদা খাও, তোমার শ্বশুর পারবে না আর। স্বামী কাজ করত, দিনে কামালে রাতে উড়াতো জোয়ার ঘাটিতে। বাঁচতে গেলে খাওয়ার লাগবে, কারণ পেট তো কারো ভরে না মাটিতে। কিন্তু স্বামীকে কিছু বলতে গেলেই মার খেতে হয়। সঙ্গের মানুষটা ভালো থাকলে না খেয়েও থাকা যায়, কিন্তু রাত বিরেতে সে যেন কোথায় সময় কাটায়। একদিন সে ভাবলো আজকে তার পিছু করে দেখবো কোথায় যায় সে। পিছু করতে করতে এক বাগানে গেল, পরে হারিয়ে ফেলল, আর কোথাও নাই সে। পরে মাঝরাতে যখন বাড়ি ফিরল, কোথায় গিয়েছিলে? সারাদিন কাজ করে টাকা করো কি? বাজারের ব্যাগ দিলে রেখে দাও, তাহলে আমি বাড়িতে খাবো কি? কথায় কথায় কাটাকাটি করতে গিয়ে স্বামী রেগে তাকে মারা শুরু করে।
সে বলল, যা চলেই যাব, থাকবো না আর তোমার ঘরে। কিন্তু তখন গভীর রাত ছিল, একা একজন মেয়ে, হাঁটতে হাঁটতেই যেতে হবে। কিন্তু তবুও সে এটা ভাবেনি যে যাবে কিভাবে। যেতে যেতে গ্রামের এক বড় ভাই বলল, কোথায় যাচ্ছেন এত রাতে? সব ঘটনা শুনে সে বাপের বাড়ি পর্যন্ত এগিয়ে দিল গিয়ে সাথে। এটা একজন দেখে গ্রামে কথা রটালো, অমুকের বউ তমুকের সাথে পালিয়ে গেছে। ভালো কথা তুফানেও না উড়ালেও খারাপ কথা ওরাই একটু বাতাসে। ছেলের পরিবারের সবাই জানতো আসল ঘটনা কী, কিন্তু তার তিনটা ভাবি এই বিষয়টাকে বাড়ালো অন্যের চেয়ে বেশি। পরে অভাগী বাপের বাড়িতে আছে, প্রতিদিন সূর্য ওঠে ডুবে যায়, দিন শুরু হয় এবং শেষও হয়, কিন্তু তার স্বামীর কোনো খবর নাই। পরে একদিন স্বামীসহ শ্বশুরবাড়ির লোক এলো, অনেক বিচার সালিশের পর নিয়ে গেল। ছেলেও বলেছে এবার হয়ে যাবে ভালো, কিন্তু বাড়িতে এনে আবারও আগের মতোই শুরু। অনেক রাতে বাড়ি আসা, বলতে গেলেই মারামারি আর খারাপ করে মুখের ভাষা। এইভাবে চলতে চলতে তাদের ঘরে এক ফুটফুটে ছেলে সন্তান এলো। তার জামাই এখনও আগের মতোই আছে, এখনও তিনি হননি ভালো। এখন আরও বেশি খরচ বাড়লো, কিন্তু সে তো বোঝে না। বাপের বাড়ি থেকে অনেক সময় অনেক কিছু পাঠাতো, জামাই যখন আনে না। আবারও যখন সহ্যের বাহিরা হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা হাতে থাকা অবস্থায় গায়ে হাত দিল। অভাগী এবার তার নয়নের মণিকে বাড়িতে রেখে বাপের বাড়ি চলে গেল। এবার তার জামাইয়ের বাড়িতে আসল ঝামেলা বাড়লো। ছোট্ট বাচ্চা মায়ের দুধ ছাড়া কিছুই খায় না, এখন খাওয়াবে কি? ছোট্ট বাচ্চা কাঁদতে আছে, এখন থামাবে কে? গ্রামের এক মহিলারও বাচ্চা হয়েছে, তাকে বলল একটু চুপ করেন, ঝামেলা মেটার আগ পর্যন্ত বাচ্চাটাকে একটু দেখেন। আবার সালিশ বসলো, সবাই বলল এখন দেখো মা, এখন একটা বাচ্চাও আছে, এখন আর কি করবা? এবার সে বাচ্চার মায়া করে আবার মেনে নিল। সবাই বলল এবার আমরা আছি, তাই আবার ফিরে গেল। এবার গেল সেভাবেই চলছে। সংসারের টানা হেঁচড়ার মধ্যে এবার আরও একটা ছেলে সন্তান হলো। ধীরে ধীরে দুই ভাই বড় হচ্ছে, সংসারও ভালোই চলছে। কিন্তু একদিন তাদের বাড়িতে কি যেন একটা হলো। অনেক কথা কাটাকাটির পর অভাগী জানতে পারে তার জামাই আবারও জুয়ার আসরে বসেছিল। এবার শুধু খেলেইনি, সুদে টাকা নিয়ে খেলেছিল। এবার অভাগী ভাবলো, আমি আর বাঁচবই না, দুনিয়ায় থাকলে তো সন্তানদের কথা ভাববো, তাই এ জগতেই থাকবো না। স্বামী বাইরে যাওয়ার পর ভেতর থেকে দরজা লাগিয়ে ওড়না পেঁচালো গলার সাথে। মানুষের মনে কত কষ্ট হলে সে নিজেই যেতে চায় এই দুনিয়া হতে। সে আর কি করতো, আবার বাপের বাড়ি চলে যেত। যেখানেই যাক, সেই সন্তান দুটোকে ছাড়া থাকতে পারতো না। সেখানে থেকে খেয়ে না খেয়ে টাকা জমিয়ে সুদের টাকা শোধ করে তার জামাইকে আবার খেলার সুযোগ করে দিত। পরে সবাই দরজা ভেঙে তাকে উদ্ধার করলো। তার দুই অবুঝ সন্তান কাঁদতে কাঁদতে ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে। দুই সন্তানকে জড়িয়ে ধরে নদী বইছে মায়ের চোখে। এসব দেখে বাবার বুকেও আল্লাহ এবার রহমত দিল। বলল আমি এটা ছাড়তে চাই, কিন্তু পারি না, এটা একটা নেশার মতোই ছিল, কিন্তু এবার কথা দিলাম এসব ছেড়ে দেব, এসব ছেড়ে দিয়ে ভালো পথে পা দেব। মানুষ পরিস্থিতি আর সঙ্গের কারণে খারাপ হয়ে যায়, কিন্তু কোনো সময় হঠাৎ সবচেয়ে ভালো হয় যখন তার বিবেক তার সামনে এসে দাঁড়ায়। এরপর তিনি এতটা ভালো হন, যার পকেটে 11,000 টাকা ছিল না। তিনি 2024 এসে তার সন্তানদের জন্য 11 লাখ টাকা দিয়ে জমি নিল। আগে যেমনই থাক, সেই 11 লাখ টাকার সবগুলোই তাদের ঘাম আর ন্যায়ের টাকা ছিল। জীবনে সুন্দর সঙ্গী পেলে স্বপ্ন দেখা লাগে না, না দেখা স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। জীবনে এমন একজন সুন্দর সঙ্গী যেন আল্লাহর তরফ থেকে সবাই পায়। এটা গল্প হলেও কল্পনা নয়, ডোন্ট থিঙ্ক ইট ফিকশনাল। এই গল্পটা এমন একজনের, দ্যাট পারসন ফর মি, বেস্ট পারসন ইন দি ওয়ার্ল্ড। অল্পতে বেশি পাওয়ার আশায় অনেকেরই জীবন এবং সংসার এভাবে নষ্ট হয়েছে। সঠিক সময় ফিরে না আসার কারণে এখন তারা আগের চেয়ে নিচের অবস্থানে রয়েছে। জোয়ার মাধ্যমে বড়লোক হওয়ার আশা অনেক ভয়ানক। ধীরে ধীরে এটা নেশা হয়ে যায়। হ্যাঁ, জোয়ার মাধ্যমে অনেকেই বড়লোক হয়েছে, কিন্তু বাস্তবে এখন তাদের অস্তিত্বই নেই। পুরুষ এমন একটা নাম যেটা সন্তান রূপে বাবা মার শেষ বয়সের সাহারা, আর যুবক রূপে স্বপ্নের পেছনে ছোটা সেই রানার। স্বামী রূপে সে একজন না ভাঙ্গা পিলার,
বউয়ের বডিগার্ড, আবার কখনো বট গাছ যখন রূপটা ধরে বাবার। হ্যাঁ, সবার বাবা বট গাছ সমান, নিজে দুনিয়ার ঝড়ের সাথে লড়ে সন্তানদের আগলে রাখে, যে সন্তানের জন্য একটুও না ভেবে মরতে রাজি, তবুও ফুলের টোকাও পড়তে দেয় না তাকে। হ্যাঁ, এই গল্প আমার বাবার গল্প, তার নিজের সন্তানদের জন্য লড়ে যাওয়ার গল্প। মুসলমান ঘরের সন্তান হয়েও তার সন্তানদের কাছে দেবতা হওয়ার গল্প। তো এক যুবক, যার বিয়ে হলো ভালো ঘরের এক মায়াবিনী সর্বগুণ সম্পন্ন এক অপরূপার সাথে। এখনকার সময়ের সাথে তুলনা দিলে হয়তো অপমান করা হবে, তার কোনো তুলনাই হয় না যেই অপরূপার হাতে এসেছিল তার হাতে। যাই হোক, এখান থেকে আগের গল্পগুলো আগে শেয়ার করেছি। এই গল্পটা ছেলে আর বাবার। এখানে শুধু আমাদের বাবা ছিলেন না, গল্প তুলে ধরা হয়েছে সবার। আমি সেই 10 বছরের ছোট্ট ছেলেটা, এমনিতে তো 7টার আগে ঘুম থেকে উঠে না। সেদিন ভোর 5টার দিক ঘুম গেল ভেঙে। দেখি মা চুলার পাশে বসে কি যেন রান্না করছে, আর বাবা কি যেন খাচ্ছে চুলার পাড়ে বসে তার সঙ্গে। এই ভাবুক ছেলেটি ছোট থেকে অনেক কিছুই ভাবতো, কিন্তু সেদিন ভাবলো তার বাবা মা মনে হয় তাকে না দেওয়ার জন্য কিছু এত রাতে খাচ্ছে। তখন অনেক ছোট্ট তো, তাই রাগ করে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আর সেটা যতই ভাবছে রাগ ততই বৃদ্ধি পাচ্ছে। সে বিছানায় এক কোনায় গিয়ে ভাবছে, আমি যখন বড় হব তখন অনেক কিছুই খাবো, কাউকে দেবো না। আমার বাবা মা কিভাবে এমন করতে পারে, আমি আর তাদের কাছে যাব না। পরে বাবা ডাক দিল, বলল, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে নেই, সকালের বাতাসটা কত মিষ্টি দেখো। আমি মনে মনে বললাম, লুকায় লুকায় খাওয়ার সময় ডাক দে না, আর বাতাস লাগবে না, রাখো। মনে মনে যাই বলি, কিন্তু সামনে কিছু বলিনি। বাইরে গেলাম, কারণ বাবার আদেশ অমান্য করি না, আর সেদিনও করিনি। পরে বাবা বলল, পান্তা ভাত খাবি নাকি? আমি বললাম, কি না, তুমি খাও। এত রাতে তুমি পান্তা ভাত খাওয়ার জন্য উঠেছ? আর প্রতিদিন এত ভোরে কোথায় যাও? বাবা বলল, খেতে সকাল সকাল কাজে গেলে কাজ তাড়াতাড়ি শেষ হয়, আর বেশি কষ্টও করতে হয় না। দুপুরের ওই পিঠফাটা রোদে পুড়লেও বেশিক্ষণ পুড়তে হয় না। হ্যাঁ, আমি একজন কৃষকের ছেলে, আর যেটাই আমি গর্বিত, কারণ সন্তান নামের বীজটা গাছ হয়েছে তার ঘামের ফোঁটা পড়ে। আর তার ঘামের ফোঁটাই তার ঘরে ছিল, অন্যের অশ্রুতে করা টাকা ছিল না তার ঘরে। আর মা ভোর সকালে উঠতো, কারণ গরু ছাগলের যত্ন নেওয়া লাগবে। শুরুর দিকে বাড়িতে 4 জন মানুষ ছিলাম, কিন্তু তবুও তাকে দিনে 5 বার রান্না করা লাগবে, কারণ তখন 2 পাওয়ালা খাওয়ার মানুষ 4 জন ছিলাম, কিন্তু 4 পাওয়ালারাই বেশি খেত। 4 পাওয়ালাদের যত্ন নিতেই তার পুরো দিনটা শেষ হয়ে যেত। আজও মনে পড়ে মায়ের সাথে চুলার পাড়ে বসে পড়ার কথাগুলো। পড়তে বসে অনেক উত্তম মধ্যমও খেয়েছি, কিন্তু আজ শরীরে ঔষধ মনে হয় সেই ব্যথাগুলো। আজও মনে পড়ে গোসলের সময় সেই দৌড়ানিটা, সাবান আর ধুন্দলের মাধ্যমে মা যেভাবে শরীরটা লাল করে দিত। আজও মনে পড়ে সেই ডলানিটা। মনে পড়ে বাবার সাথে দিঘিতে গরুকে গোসল করানোর দিনগুলি। সেই মনে পড়ে শৈশবের সব কথা। সেই সময়টাতে যাওয়ার কি আর কোনো মাধ্যম নেই? আজও মনে আছে সেদিন 3 বাবা ছেলে একসাথে ধান ক্ষেতের গোড়ায় লেগে থাকা অল্প পানিতে মাছ ধরা। পরে বাড়িতে এসে মা সহ 4 জনে মাটিতে বসে মাছ বেছে সবাই একসাথে গোসল করা। ছেলে মেয়ে সবাই মিলে সেদিন দিঘিতে একসাথে গোসল করেছিলাম। জুতা চোর, গল্লা ছুট, কানামাছি, নানান খেলায় মারতাম যখন বিকেল হতো। সারাদিন বনে বাজারে ঘুরে শুকনো গাছের ডাল ভেঙে পাখির বাচ্চা পেরে কখনো পুষেছি, আবার কখনো পিকনিক খেয়েছি যে কত। মায়ের সাথে দিঘিতে কাপড় ধুতে গিয়ে দিঘিতে গোসল করার কথা এখনো মনে আছে। আর এটাও দেখেছিলাম টাকার কারণে কিভাবে তাদের কিছু আপন মানুষেরাই তাদের থেকে দূরে চলে গেছে। আমি দেখেছি জীবনসঙ্গীর মিল থাকলে সংসার কতটা সুন্দরভাবে সাজে। হ্যাঁ,
তারা তাদের জীবনের সফর দুজনে একসাথে অতিক্রম করেছে, কাছের মানুষ থাকলেও যারা আসেনি কাজে। আমি দেখেছি এক অভাগীকে নিজের ভাগ্য পরিবর্তন করতে, কিছুটা শুনেছি সবার মুখে। দেখেছি অপরূপা অভাগী কীভাবে দুর্ভাগ্যকে সৌভাগ্য বানাতে সব হতাশায় দাঁড়িয়েছিল রূপে। আমি দেখেছি একটা অগোছালো সংসারকে সেজে উঠতে ফুলের নাই। দেখেছি এক দম্পতি সংসার সাজাতে গিয়ে কিভাবে রাত দিন এক করে দেয়। এখন দিন শেষে একটাই চিন্তা, তারা ছোটবেলায় যেভাবে আগলে রেখেছিল যেন আমিও পারি, যেভাবে স্বার্থ না থাকা সত্ত্বেও সব চাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেছে যেন আমিও পারি। দিন শেষে আরেকটা কথা মাথায় আসে, আমারও জীবনসঙ্গী আমার মায়ের মতো হবে তো? আমাদের দুই ভাইয়ের বউ এসে সেই সুন্দর সংসারটাকে ভাঙবে না তো? দিন শেষে একটা পুরুষের এটাই চাওয়া, তার সংসারটা যেন সুন্দরভাবে সেজে থাকে। আর সংসার সাজানো কাজ করে একটা মেয়ে, জানি না কেমন হবে সে, আপন করে পাবো যাকে। যাই হোক, আমার বাবা মার জীবনের দিকে তাকিয়ে আমার একটা ভীষণ ক্লিয়ার হয়েছে, সফল হওয়ার পর জীবনসঙ্গী পেলে সে শুধু সুখ খুঁজবে, আর সঙ্গীর সামনে সফল হলে সে তোমার এবং তোমার সফলতার মূল্য বুঝবে। ওকে, দোয়া করিয়েন সবার জীবনে যেন সবার যোগ্য সঙ্গী আসে জীবন সাজাতে, আর যোগ্য না হলেও আল্লাহ যেন সাহায্য করে যোগ্য বানাতে। ফি আমানিল্লাহ। এবার দেখা হবে ফিকশনাল বাট রিয়েলিটি যুক্ত কোনো গল্প নিয়ে।